আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চাই। সেই বিষয়টি হচ্ছে যে আমরা বাংলাদেশ আর ভারত, এই দুটি দেশ কখনো কি শত্রু ছিল? এই দুটি দেশের মধ্যে কি কখনো যুদ্ধ হয়েছে? এই দুটি দেশ কি কখনো একটি দেশকে অন্য দেশ সাপ্রেস করার চেষ্টা করেছে? আমরা এই জিনিসটা যদি একটু দেখি, তাহলে আমরা বুঝব ভারত বাংলাদেশ এই দুটি দেশের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ককে বিষাক্ত করে তোলার পিছনের কারণগুলো কি। এটা কি ভারতের দিক থেকে হচ্ছে নাকি বাংলাদেশের দিক থেকে হচ্ছে? এবং যদি বাংলাদেশের দিক থেকে হয়, কারা করছে? আর ভারতের দিক থেকে যদি হয়, তাহলে কারা করছে? 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অবধারিতভাবে ভারতের একটি অবদান আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হয়, বাংলাদেশ কিন্তু যুদ্ধ চায়নি, কিন্তু বাংলাদেশের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। কারণ কি, আপনারা যারা ইতিহাসের ছাত্র, যাদের ইতিহাস সম্পর্কে ধারণা আছে, যারা পূর্বপুরুষের কাছ থেকেও ইতিহাস শুনেছেন অথবা যারা জীবন দিয়ে দেখেছেন, নিজের জীবনে অভিজ্ঞতা লব্ধ, তারা দেখেছেন যে 1970 সালে যে নির্বাচনটি হয়, সেই নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের দল নৌকা মার্কা নিয়ে 2টি ভোটেই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। 2টি ভোট কি? একটি হচ্ছে স্থানীয়, মানে তখন তো বাংলাদেশ একটি প্রাদেশিক সরকার ছিল, প্রাদেশিক ইউনিট, আরেকটি হলো সেন্ট্রাল ইউনিট। দুটিতেই বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যেটাকে বলা যায়। অর্থাৎ সরকার গঠন করার জন্য আওয়ামী লীগকে পাকিস্তানের কোনো খুচরা দল অথবা বাংলাদেশের কোনো খুচরা দলের উপরে নির্ভর না করেও একটি রাষ্ট্র পরিচালনার জন্য সরকার গঠন করার সক্ষমতা অর্জন করেছে। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের অংশ নয়, পাকিস্তানের পূর্ব এবং পশ্চিম দুটি অংশ শাসন করার সক্ষমতা অর্জন করে। এই সক্ষমতা অর্জন করার পর পাকিস্তানি শাসক গোষ্ঠী, যারা আমাদেরকে তাদের উপনিবেশ হিসেবে দেখত, যারা কোনোদিনও আমাদেরকে তাদের অংশ হিসেবে মনে করত না, যারা আমাদের বাসার উপরে অ্যাগ্রেশন এনেছে, যারা আমাদেরকে চাকরিতে সমতা দিত না, এখন বলছেন কোটা, তখন কিন্তু কোটা ছিল না, কিন্তু তারপরেও 80% চাকরি, সরকারি চাকরি পাকিস্তানিরা পেত। আপনি খেয়াল করে দেখেন, মোট জনগোষ্ঠীর 56% ছিল বাংলাদেশে বসবাসকারী, আর মাত্র 44% ছিল পাকিস্তানে বসবাসকারী। অথচ নিয়ম মোতাবেক আমাদের পাওয়ার কথা ছিল বেশি চাকরি, তাদের পাওয়ার কথা ছিল কম, কিন্তু আমরা পেতাম কম, তারা পেত বেশি। এই বৈষম্য, এই নির্যাতন। এবং আপনারা দেখেন 54 সালে বাংলাদেশে যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভ করে, কিন্তু আইয়ুবেরা সেটাকে অল্প কিছুদিনের মধ্যেই ডেমোলিশ করে দেয়। তার মানে বাঙালির ক্ষমতা পেনিট্রেট করার কোনো সুযোগ ছিল না। তার বিরুদ্ধে 62তে আন্দোলন হয়েছে, 66তে 6 দফা আন্দোলন হয়েছে, 69-এ গণঅভ্যুত্থান হয়েছে, 70-এর নির্বাচনে ভূমিধস জয় লাভ করেছে, কিন্তু তারপরও পাকিস্তানি বাহিনী কিন্তু আমাদেরকে ক্ষমতায় বসাতে চায়নি। আর এই পেয়ারে পাকিস্তান আমাদেরই অংশ ছিল। 1947-এর আগে ভারত থেকে বেরিয়ে আসার জন্য যে আন্দোলন, যে সংগ্রাম, এটা কিন্তু এই পূর্ব পাকিস্তানের মুসলমানেরাই করেছিল, পশ্চিম পাকিস্তানের মুসলমানরা কিন্তু করেনি। অথচ দেশ যখন পাকিস্তান পেল, তখন এই পূর্ব পাকিস্তানের মানুষের উপরেই কিন্তু সামরিক জাতাকল চালানো হয়েছে। তারপর 1970-এর নির্বাচনে আমরা বিশাল জয়লাভ করেও যখন ক্ষমতায় যেতে পারছিলাম না, তখন আমাদেরকে সাপ্রেস করার জন্যই পাকিস্তান কিন্তু বাংলাদেশে এসে যুদ্ধ ঘোষণা করেছিল, বাংলাদেশে এসে যুদ্ধ শুরু করেছিল। তার মানে বাংলাদেশের মানুষ মজলুম ছিল। এই মজলুমের উপরে জালেমের যখন অত্যাচার হয়, তখন সত্যিকার মানুষের দায় হচ্ছে তার পাশে দাঁড়ানো। ভারত ঠিক তখনই এসে এই বাংলার নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আর আজকের বড় লম্বা লম্বা কথা বলা জামায়াতে ইসলামী, যারা আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়, সেটা কায়েমের জন্য, যারা মজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে দাঁড়ানোর কথা ছিল, তারা কিন্তু মুনাফিকের মতো সেদিন জালেমের পক্ষে গিয়ে দাঁড়িয়েছিল। 4 জন মন্ত্রী নিয়ে এই পূর্ব বাংলায়, যেটা এখনকার বাংলাদেশ, সেখানে নির্যাতনের এমন কোনো জাতাকল বাকি রাখেনি জামায়াতে ইসলামী বাংলাদেশকে, যার কারণে এই ভারতীয় বাহিনী এবং বাংলাদেশের যৌথ বাহিনীর কাছে 1971 সালের 16ই ডিসেম্বর নাকে খত দিয়ে পরাজয় বরণ করতে হয়েছিল। আপনারা যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংজ্ঞা দেখেন, সেখানে লেখা আছে মুক্তিযুদ্ধ হচ্ছে যারা
পাকিস্তান বাংলাদেশের যুদ্ধে জামাতে ইসলামী, পাকিস্তান সেনাবাহিনী, নেজামে ইসলামী, জামাতে ইসলামী, মুসলিম লীগ, আল বদর, রাজাকার, আল শামস এবং শান্তি বাহিনীর বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তারা হলো মুক্তিযোদ্ধা। তাহলে বোঝেন, মুক্তিযুদ্ধ মানে হচ্ছে জামাতের বিরুদ্ধে যুদ্ধ করা, মুক্তিযুদ্ধ মানে হচ্ছে আল শামসের বিরুদ্ধে, রাজাকারের বিরুদ্ধে, মুসলিম লীগের বিরুদ্ধে যুদ্ধ করা মানুষরা, যারা যুদ্ধ করে তাদেরকে পরাজিত করেছিল। আর এই ভারত, এই যে মহাভারত, এই মহাভারত বাংলাদেশের পক্ষে বন্ধুর মতো এসে দাঁড়িয়েছিল। তারপর 1975 সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, এই ভারত কিন্তু তখনও বাংলাদেশে এসে কোনো ইনভেশনের চেষ্টা করেনি, কোনোভাবে বাংলাদেশকে অশান্তি দিয়েছে সেটা আমরা শুনিনি। তার মানেটা কি দাঁড়াচ্ছে? আপনারা যারা বলছেন যে মুজিব বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছে, সেটি যে মিথ্যা, আমরা 75 আমরা সেটি দেখেছি। 75-এর পর আবার আমরা কি দেখলাম? দেখেন, বাংলাদেশ এবং ভারতের যে এই দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশের যুদ্ধের পর বঙ্গবন্ধু পাকিস্তান থেকে এসে প্রথমেই ইন্দিরা গান্ধীকে রিকোয়েস্ট করলেন তোমার সেনাবাহিনী নিয়ে যাও। ভারত কিন্তু তার সেনাবাহিনী নিয়ে গেছে। তারপরে ইন্দিরা মুজিব একটি চুক্তি হলো, এই দেশটি যেন টিকে যায়। ভারত পৃথিবীর নানা দেশকে উদ্বুদ্ধ করেছে বাংলাদেশকে যেন স্বীকৃতি দেয়, জাতিসংঘের স্বীকৃতি নিয়ে এসে বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে যায়। তারপর বাংলাদেশের 54টি নদী ভারতের অববাহিকায়, ভারত থেকে আসা। এই নদী না হলে বাংলাদেশের কৃষি বাঁচে না, এই নদী না হলে বাংলাদেশের মৎস্য থাকে না, এই নদী না হলে বাংলাদেশের যে সুজলা সুফলা ভূপ্রকৃতি সেটা বাঁচে না। সেই ভারত আমাদেরকে এই নদীর জল দিয়ে সহযোগিতা করছে। মাঝে মাঝে এর ব্যত্যয় হয়নি, আমি সেটা বলবো না, কিন্তু ভারত আমাদেরকে সবসময় এই সহযোগিতাটা দিয়ে এসছে। এই ভারতের সহযোগিতায় প্রতিদিনে বাংলাদেশ উন্নত হয়েছে, সমৃদ্ধ হয়েছে। কিন্তু বাংলাদেশে ওই পাকিস্তানের 70 ভাগ বীজ যে বাংলাদেশে ছিল, তারা কিন্তু সবসময় শোট তোলে যে ভারত আমাদের সব নিয়ে গেল। কিন্তু ভারত কি নিল এই পর্যন্ত আমরা তার কোনো নমুনা পেলাম না। অথচ ভারত সবকিছু নেওয়ার পরও আমরা পাকিস্তানের চাইতে ভালো আছি। কিভাবে ভালো থাকি? কারণ মহাভারত আমাদের পাশে এমন একটি দেশ, যে দেশটি শুধু ছায়া দেয়, লাথি দেয় না। বাংলাদেশকে বিপদে আপদে যখন দরকার হয়েছে ভারত কিন্তু সহযোগিতা দিয়েছে। ইন্দিরা মুজিব চুক্তিটি এই মোদি এসে কার্যকর করে গিয়েছে। তাহলে আপনি দেখেন, বাংলাদেশের যে কোনো দৈব দুর্বিপাকে, বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামে অশান্তি ছিল, সেটার জন্য ভারত যথেষ্ট সহযোগিতা করেছে যেন একটি শান্তি চুক্তি হয়। বাংলাদেশে যখন নদীতে পানির সমস্যা হয়, ভারত তখন গঙ্গার পানি চুক্তি করে 30 বছরের জন্য বাংলাদেশকে পানির ব্যবস্থা করে দিয়েছে। আগামী বছর সেই পানির চুক্তিটি শেষ হয়ে যাচ্ছে। রাজনৈতিক সমঝোতা না হলে সেই চুক্তিটি আর নবায়ন হবে না। বাংলাদেশ কিন্তু বিশাল একটি থ্রেটের মুখে আছে। ভারত খুব স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে কাজ করে। ভারত দেয়ার কিছু করবে না। আগামী বছর যদি এই চুক্তিটি না হয়, তাহলে বাংলাদেশে মরুকরণ এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা আপনারা দেখতে পাবেন। এই মৌলবাদী চক্র বাংলাদেশে যারা পাকিস্তানের যারা দালাল ছিল, কোলাবোরেটর ছিল, এবং যারা চিন্তায় এবং চেতনায় মধ্যযুগীয়, যাদের মধ্যে ইসলাম ধর্মের ন্যূনতম রেশ নেই। আমরা 71-এ দেখেছি তারা আমাদের নারীদেরকে কিভাবে ধর্ষণ করেছে, কিভাবে অত্যাচার নির্যাতন এক মুসলমান আরেক মুসলমানের উপরে করেছে। ইন্ডিয়া তার 1000 ভাগের 1 ভাগও কোনোদিন আমাদেরকে দেখায় নাই। অথচ এই মৌলবী, এই মোল্লা, এই ধর্মান্ধ, এই সাম্প্রদায়িক শক্তি সব সময় ভারত বিরোধী একটা বীজ বপন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভুলটি সবচেয়ে বড় ছিল, বাংলাদেশে অলিতে গলিতে আনাসে কানাসে মাদ্রাসা দিয়ে প্রত্যেকটা মাদ্রাসা থেকে মৌলবাদী উৎপাদন করে তার নিজের কবর রচনা করেছেন। আমরা বুদ্ধিভিত্তিক চিন্তা চেতনার মানুষেরা বহুবার বলেছি এই মাদ্রাসাকে কন্ট্রোল করতে হবে। আপনারা মেজবা কামালের একটি বক্তৃতা দেখে থাকবেন। 10 বছর আগে তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে, এটার পরিণতি খুব ভয়াবহ হবে। সেই পরিণতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেছেন। তিনি কবিতার ভাষায় বলতেছেন, আপনি যদি কবিতা শুনতে ভালো না বাসেন, সমুদ্রের গর্জন শুনবেন। আমরা কবিতা শুনতে ভালোবাসি নাই, তাই আমরা সমুদ্রের গর্জন শুনেছি। এখন বাংলাদেশের কি হচ্ছে? ডক্টর ইউনূস আরেক শকুন বাংলাদেশকে দখল করলো। এখন বাংলাদেশের আছে কি? একটি বন্দর, সেটি চলে গেছে আমেরিকার হাতে। আরেকটি বন্দর করছে কারা? ডেনমার্ক। 40 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে। সেই বন্দরটি হলে আমাদের যে বন্দরটি আছে, এই বন্দরটি কানা হয়ে যাবে। এই বন্দরটি তখন ওখানে এটাকে একটা বস্তি করে দিতে হবে।
অথবা এটাকে একটা গো ডাউন করে দিতে হবে। আমাদের এই বন্দরটিও শেষ। কিছুদিন আগে আমাদের আগুন লেগেছিল এই ঢাকা এয়ারপোর্টে, আপনারা জানেন। সেই আগুন লাগার পিছনের কারণও আমরা বুঝতে পেরেছি। সেই আগুন লাগার পিছনের কারণ হচ্ছে এই এয়ারপোর্টটিকেও বিদেশিদের হাতে তুলে দেওয়ার আরেকটি চক্রান্ত। এইভাবে নানানভাবে আমরা আমাদের স্বার্থকে ডক্টর ইউনূসকে ব্যবহার করে বিদেশিরা নিয়ে যাচ্ছে। বাংলাদেশের সার্বভৌমত্ব বলে এখন আর কিছু থাকবে না। এখন ভারত দেখছে পাকিস্তানিদের সাথে আমাদের যে মেলামেশা, আমাদের দর্শকদের সাথে আমাদের যে মেলামেশা, সেই মেলামেশার কারণে ভারত আনকমফোর্টেবল ফিল করছে। কারণ পাকিস্তান উৎপাদন করে জঙ্গি, পাকিস্তান উৎপাদন করে সাম্প্রদায়িক শক্তি, পাকিস্তান উৎপাদন করে মিলিটারি শক্তি, যারা বুটের আঘাতে মানুষের হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে। এখন তাদের সাথে যখন বাংলাদেশের প্রতিদিন দহরম মহরম চলছে, লস্করে তৈয়বা, জয়শি মোহাম্মদের মতো লোকেরা যখন বাংলাদেশে এসে রেকি করে যাচ্ছে, ভারতের দিল্লিতে যখন এখান থেকে ট্রেনিং নিয়ে আক্রমণ চালাচ্ছে, তখন ভারতকে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। ভারত এখন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা শুনেছি, প্রয়োজন হলে যেই কোনো সময়ে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করবে। এই সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে মৌলবাদী স্থাপনা ধ্বংস করবে, মিলিটারি স্থাপনা ধ্বংস করবে। এর ফলে বাংলাদেশে মানে যেটুক শক্তি আছে সেটুকু নিঃশেষ হয়ে যাবে। বাংলাদেশ এই গঙ্গা পানি চুক্তিটাও শেষ হয়ে যাচ্ছে, খাদ্য উৎপাদনও কমে যাবে। আস্তে আস্তে বাংলাদেশ একটি দুর্ভিক্ষের দিকে যাবে। লক্ষ লক্ষ মানুষের চাকরি এখন নাই হয়ে গেছে। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, গাড়িওয়ালা, তাদের জীবন এখন হাহাকার চলছে। এবং গার্মেন্টস শ্রমিক, যারা নিম্ন আয়ের মানুষ, তাদের শত শত গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার ফলে বাংলাদেশে এখন হাহাকার নেমে এসছে। এই হাহাকার, এই অনাচার, এই অত্যাচার, এই নির্যাতন, নিপীড়নের মধ্যে একটি দেশ কতটুক সামনের দিকে যাবে? মৌলবাদীদের এই খপ্পরে যদি বাংলাদেশ সত্যিই পড়ে যায়, তাহলে এই বাংলাদেশের সীমান্ত আর রক্ষিত থাকবে না, এই বাংলাদেশের অখণ্ডতা আর থাকবে না, স্বাধীনতা আর থাকবে না। তাই আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ কোন দিকে যাবে। ভারত মহাশক্তিধর একটি রাষ্ট্র। এখন পাকিস্তানের এমন কোনো শক্তি নেই বাংলাদেশকে যদি ভারত আক্রমণ করে সে এখানে এসে পেনিট্রেট করবে, নাক গলাবে, কারণ তার সীমানাই এখনো রক্ষিত। তেহরিকে তালেবান প্রতিদিন কুড়িতে কুড়িতে, গন্ডায় গন্ডায় মারছে পাকিস্তানি বাহিনীকে। তাহলে আপনারা বোঝেন আজকের বাংলাদেশ ডক্টর ইউনূসের বদলতে, মৌলবাদী চক্রান্তের বদলতে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা বোঝেন। এখন যদি আপনারা আপনাদের চিন্তায়, আপনাদের চেতনায়, আপনাদের বোধে যদি পরিবর্তন আনতে না পারেন, সামনে আপনাদের জন্য রয়েছে ক্ষুধা, দারিদ্র্য, আপনাদের জন্য রয়েছে দুর্ভিক্ষ, আপনাদের জন্য রয়েছে গৃহযুদ্ধ। এই অবস্থায় বাংলাদেশ যে ডেন্সলি পপুলেটেড একটি কান্ট্রি, আপনারা দেখেন 18 কোটি মানুষ ছোট্ট একটু জায়গায় বসবাস করে, পৃথিবীর অন্য যেই কোনো দেশের চাইতে বেশি ডেন্সলি পপুলেটেড। সেই জায়গাটি আজকে এই ডক্টর ইউনূস যেভাবে নিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষকে, সবাইকে ঋণগ্রস্ত করার জন্য, গ্রামীণ ব্যাংকের গ্রাহক করার জন্য, মানে সবাইকে ফকিন্নি বানিয়ে গ্রামীণ ব্যাংকের গ্রাহক করার জন্য ডক্টর ইউনূস যেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছে, সেখান থেকে আপনারা ফিরে আসতে পারবেন না যদি না এখন সচেতন হই আমরা। তাহলে দেখেন যে ভারত কতদিন সহ্য করবে বাংলাদেশে তার নিঃশ্বাস ফেলবে নাগিনীর মতো তার চারদিক দিয়ে, তার বিশাল এই সীমানা জুড়ে। তাহলে ভারতকে উদ্যোগ নিতে হবে। সেই উদ্যোগে বাংলাদেশে যদি একটি যুদ্ধ অবস্থা তৈরি হয়, উৎপাদন ব্যাহত হবে, বৈদেশিক সম্পর্ক নষ্ট হবে, মানুষ দরিদ্র থেকে দরিদ্রতর হবে, আর এর ফলশ্রুতিতে এটা হবে সোমালিয়া, এটা হবে রুয়ান্ডা, এটা হবে আফগানিস্তান, এটা হবে লিবিয়া, সিরিয়া। এই অবস্থায় আমরা কি আলিঙ্গন করব, নাকি ডক্টর ইউনূসের মতো এই বিশ্ব বাটপারকে আমরা শিক্ষা দেব? সেই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। মহাভারত আগেও আমাদের সাথে ছিল, ভবিষ্যতেও আমাদের সাথে থাকবে বলে আমরা বিশ্বাস করি। কারণ প্রগতিশীল অসাম্প্রদায়িক চেতনার, গণতান্ত্রিক মানসিকতার যে বলয়, সে বলয়, বুদ্ধিভিত্তিক শ্রেণীর যে বলয়, সে বলয়ের সাথে মহাভারত সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড কোনো অবস্থাতেই আমাদেরকে সন্দেহের বাইরে থাকতে দিচ্ছে না। নতুন যে বিতর্কের সৃষ্টি করেছে, অন্তত আমি মনে করি সেটি হচ্ছে এই মুহূর্তে অন্যতম তুমুল বিতর্কিত ব্যক্তি, বলা যেতে পারে অনেকখানি রহস্য পুরুষ, ডক্টর আলী রিয়াজকে বিশেষ একটি দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি নাকি বাংলাদেশের রাজনীতির দেখভাল করবেন। বরং গণমাধ্যমে যেভাবে এসেছে তার অংশবিশেষ আপনাদের সামনে তুলে ধরি, তারপর নয় কিছু কথা বলবো। বলা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ এবার রাজনীতি সামলাবেন।
খোঁজ খবর রাখা সহ নজর রাখবেন রাজনীতির গতিপথের উপর। বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে রাজনীতি কোন দিকে মোড় নেয় সেদিকেই বিশেষ নজর থাকবে তার। আপাতত এই দায়িত্ব দেওয়া হয়েছে প্রফেসর আলী রিয়াজকে। কে দিলেন তাকে এই দায়িত্ব, আর কি উদ্দেশ্যে তাকে এই দায়িত্ব দেওয়া? রাজনীতির বাইরে থাকা একজন বিশেষ ব্যক্তি পুরো দেশের রাজনীতির দেখভাল করবেন, এটা কেমন কথা? আর এটা তো কোনো রাজনৈতিক সরকারও নয়, যেই সরকারের প্রধানের একজন রাজনৈতিক সচিব বা রাজনৈতিক দেখভাল করার মতন একজন ব্যক্তির প্রয়োজন আছে বিশেষভাবে। রাজনীতি কোন দিকে মোড় নেয় এটিও বা কি বোঝানো হচ্ছে? মানে রাজনীতি কোন দিকে মোড় নেয়, পাকিস্তানপন্থী হয়ে ওঠে নাকি মার্কিনপন্থী হয়ে ওঠে নাকি ভারত কেন্দ্রিক হয়ে ওঠে, এগুলো তিনি বিবেচনা করবেন। বিবেচনা করে তিনি কোন দিকে সমর্থন দিবেন, বিষয়টি আসলে কি? বাংলাদেশ কেন্দ্রিক তো আর কোনো রাজনীতি নেই যদি বাস্তবতা। এবং আগে বলেছি এগুলো রাজনৈতিক সরকারের কাজ। রাজনৈতিক সরকারে যারা রাজনৈতিক প্রধান থাকেন বা বিভিন্ন দলীয় প্রধান থাকেন বিভিন্ন দলের, তাদের রাজনৈতিক সচিব থাকতে পারে, রাজনৈতিক উপদেষ্টা থাকতে পারেন। যেমন শেখ হাসিনার রাজনৈতিক সচিব ছিলেন একসময় সাবের হোসেন চৌধুরী, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন একসময় হারিস চৌধুরী। এমন থাকতেই পারে, সেখানে নানান ধরনের পদ ক্রিয়েট করা লাগতেই পারে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার কেন একজন রাজনৈতিক উপদেষ্টা বা রাজনৈতিক সচিবের প্রয়োজন রয়েছে? মাথায় ঠিক ঢুকছে না। তাহলে তিনি কি আসলে কারোর বিশেষভাবে আদিষ্ট হয়ে এই পদে গেলেন? সেটা যুক্তরাষ্ট্র হোক বা অন্য কেউ হোক। বিষয় হচ্ছে যে অনেকে বলেন তিনি মার্কিন এজেন্ট হয়ে এই বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছেন। একসময় এই ভদ্রলোককে অনেকেই পছন্দ করতেন, পরবর্তীতে এসে তার যে ভূমিকা তা অনেক প্রশ্ন তৈরি করেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের যে কার্যকলাপ বা কর্মকাণ্ড গত 8-9 মাস ধরে, সেগুলো আমরা দেখেছি। এবং শুরু থেকে বলে আসছিলাম এই যে জাতীয় ঐকমত্য কমিশন, এটা আসলে কিছুই নয়, শুধুমাত্র টাইম পাস করা, রাজনৈতিক দলগুলোকে ব্যতিব্যস্ত রাখা, সাধারণ মানুষকেও তাদের দৃষ্টির যেই মূল দৃষ্টি সেখান থেকে সেটিকে ডাইভার্ট করে এই সব বিষয়ের উপরে নিবদ্ধ রাখা, এরকম কথা আমি শুরুতেই বলে আসছি। সংবিধান বিশেষজ্ঞ না হয়েও তিনি সংবিধান সংস্কার কমিশনের সভাপতির দায়িত্ব পালন করলেন। সংবিধান সংস্কারে তিনি অনেক বিতর্কিত সিদ্ধান্ত দিলেন বা প্রস্তাব দিলেন। 72-এর সংবিধান সম্পর্কে অনেক আপত্তিকর প্রস্তাব এই মানে তাদের কমিশনের পক্ষ থেকে যে কথাগুলো এসেছে, প্রস্তাবগুলো এসেছে, তার মধ্যে রয়েছে। এবং সবশেষ এই যে ঐকমত্য কমিশন, সেই কমিশন রাজনৈতিক দলগুলোর মধ্যে মূল জায়গাতে কোনো ঐকমত্য প্রতিষ্ঠা করতে না পেরে তুমুল এক বিতর্কিত প্রস্তাব সরকারের কাছে তুলে ধরলেন, বিশেষ করে সংবিধান নিয়ে, সংস্কার নিয়ে। কি প্রস্তাব দিলেন? তিনি বললেন যে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে 270 দিনের মধ্যে তা অনুমোদন না করলে এগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে। কত জঘন্য, কত কুৎসিত, কত বিতর্কিত, কত আপত্তিজনক একটা প্রস্তাব হতে পারে, সেই প্রস্তাবও তিনি দিয়েছেন। বোঝা যাচ্ছে তার উর্বর মস্তিষ্ক থেকে কত ধরনের উর্বর চিন্তা ভাবনা বের হয়। ঐকমত্য কমিশনের যে কথিত মেয়াদ শেষ হলো, মানে তিনি যে সভাপতির দায়িত্ব পালন করছিলেন, সেই দায়িত্ব শেষে তার নাকি উপদেষ্টা হওয়ার কথা ছিল। উপদেষ্টা হতে গেলে শপথ নিতে হয়, কিন্তু আলী রিয়াজের রয়েছে মার্কিন নাগরিকত্ব। এখন অন্য দেশের নাগরিকত্ব থাকলে তো আর মানে বাংলাদেশে বা অন্য সংশ্লিষ্ট রাষ্ট্রের সরকারের উপদেষ্টা বা মন্ত্রী হওয়ার কোনো সুযোগ থাকে না। যদিও আমরা জানি যে এই সরকারের উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে তার যারা বিশেষ সহকারী, মানে প্রধান উপদেষ্টা, বিশেষ সহকারী, তারা অধিকাংশই মার্কিন নাগরিক। কেউ কেউ গোপন করেন, কেউ কেউ হয়তো যেগুলো একেবারে প্রকাশ্যে এসে গেছে তখন আর সেগুলো গোপন করা হয়ে থাকে না। ডক্টর আলী রিয়াজ যে মার্কিন নাগরিক এটি সবাই আমরা জানি। সেখানকার ইলিনয় ইউনিভার্সিটির প্রফেসর তিনি। সেই কারণে মানে প্রফেসর একটা বিশ্ববিদ্যালয়, সেটা কোনো বড় বিষয় না, তিনি মার্কিন নাগরিক। এই জন্য তো আর এটা ওপেন সিক্রেট, এবং সে কারণে তিনি উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে পারেননি, শপথ নিতে পারেননি। তাকে পরবর্তী দেওয়া হলো কি, মানে ঐকমত্য কমিশনের কার্যক্রম শেষ হওয়ার পর প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী পদে তাকে নিয়োগ দেওয়া হলো। এখন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারীদের এক এক ধরনের দায়িত্ব থাকে, এক এক ধরনের কাজ থাকে। এমন কোনো কাজ নেই যে তাকে দেওয়া যেত। এখন তাকে রাজনৈতিকভাবে মানে
দেশের সবকিছু দেখভালের দায়িত্ব দেওয়া হবে? রাজনৈতিক কর্মকাণ্ড কি অদ্ভুত, কি ভয়ঙ্কর একটি সন্দেহজনক দায়িত্ব দেওয়া হলো তাকে। এগুলো হালকাভাবে নেওয়ার কিছু নেই। প্রথমেই বললাম বাংলাদেশের রাজনীতি নির্বাচনকে কেন্দ্র করে কোন দিকে মোড় নেয়, এই সব দিক তিনি বিবেচনা করবেন, তিনি তার দেখভালের মধ্যে, দায়িত্বের মধ্যে নিয়ে আসবেন। কোন পন্থী হয়ে তিনি কাজ করছেন, কাজদের এজেন্ডা বাস্তবায়নে তিনি কাজ করছেন, এরকম অনেক প্রশ্ন আমাদের মনে জাগতেই পারে। এবং এই উপদেষ্টা পরিষদের মধ্য থেকে তো দুজন পদত্যাগ করবেন আমরা এখনো পর্যন্ত জানি। যদি নাও করেন, নির্বাচনকে সামনে রেখে তারা যদি নির্বাচন করেনও মানে দায়িত্ব থেকে, তাতেও মানুষের কিছু বলার থাকবে না। যা ইচ্ছা তাই তো করছে এই সরকার, কারোর সমালোচনা, কারোর প্রশ্নকে তারা তোয়াক্কা করছে না। যেটুকু জানা গেছে যে হয়তো করবেন বা করতে হবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং ছাত্র উপদেষ্টাদের মধ্যে অন্যতম মাহফুজ আলমকে। এর বাইরে শোনা যাচ্ছে যে কিছু রদ বদল হতে পারে। এখন এই রদ বদলের মধ্য দিয়ে কেউ কেউ পদত্যাগ করবেন, কাউকে কাউকে সেখানে রিপ্লেস করা হবে, সেই ব্যক্তিগুলো বা তারা, এরকম নানান ধরনের প্রশ্ন এর মধ্যে তৈরি হচ্ছে।